বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রবাসিক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্র বাংলার ইতিহাস তোমাদের আমি পাঠদান করব। এবং এর আগে আমি তোমাদের অনেকগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, অনেকগুলো অধ্যায় নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের নতুন একটা অধ্যায় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে অধ্যায় 6। এবং এর আগে আমি তোমাদের পঞ্চম অধ্যায় আমি শেষ করে দিয়েছি। আজকে ষষ্ঠ অধ্যায়, আজকে আমি তোমাদের প্রথম নতুন একটা অধ্যায় ধরেছি। তো এই বিষয় নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব, এবং আলোচনা করার আগে বিষয়গুলো আমি আজকে জানিয়ে দিচ্ছি কি কি বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব দেব বংশ সম্পর্কে জানার উপাদান সমূহ আলোচনা করব। আর দুটো কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। এটা হচ্ছে চন্দ্র বংশের পতনের কারণ সমূহ আলোচনা করব। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি তোমাদের মাঝে। তো আজকে যারা আছো ডিগ্রি প্রথম বর্ষে, যারা মেয়েরা আছো, তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এবং ভালো থেকে কি করতে হবে, আমাদের ক্লাসগুলো উপলব্ধি করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথম যে প্রশ্নটা, দেববংশের সম্পর্কে জানার উপাদান সমূহ আলোচনা করো, এই প্রশ্ন নিয়ে আমি তোমাদের আজকে আলোচনায় চলে যেতে চাচ্ছি। আলোচনায় আমরা চলে যাচ্ছি। দেখো, আমি এখানে তোমাদের কিছু প্রশ্ন এবং পয়েন্ট লিখেছি, এবং এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমি আলোচনা করার আগে আমি তোমাদের ভূমিকাটা নিয়ে কিছু কথা বলছি, ভূমিকাটা তোমরা দেখে নাও। দেখো, আজকের পৃথিবীর মতো এত আধুনিক ছিল না সেই ষষ্ঠ শতক। আজকে যেরকম আধুনিক, সেই ষষ্ঠ শতকে কিন্তু এত আধুনিক ছিল না। তাই সেই পেছনে যুগে ইতিহাসে এত আধুনিক ভাবে জানার সম্ভব নয়। তো সেই যুগের যে ইতিহাস সম্পর্ক অথবা সেই যুগের সম্পর্কে জানতে হলে আমাদেরকে আমাদেরকে যে যুগের ব্যবহৃত জিনিসের পত্র, প্রাপ্ত নির্দেশনা, দলিল পত্রের উপর নির্ভর করতে হয়। তো আর এই সকল নির্দেশনা ও দলিলপত্র থেকেই আমরা দেব বংশের সম্পর্কে জানতে পারি। তাহলে দেব বংশ সম্পর্কে জানতে গেলে আমাদের এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, এই দেব বংশের উৎসসমূহ আমরা আগে দেখছি যে দেব বংশের উৎসসমূহ গুলো কি। দেখো, দেব বংশের সম্পর্কে জানার জন্য তেমন কোনো পর্যাপ্ত উৎস আমাদের হাতে নেই। যতটুক রয়েছে তা নিম্ন আলোচনা আমি তোমাদের এখানে করছি। দেখো কি কি বিষয় আছে দেব বংশের, এরকম কিছু উৎসগুলো হাতে নেই, কিন্তু এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। দেখো, তাম্য শাসন। দেখো, তাম্য শাসন থেকে দেব বংশের সম্পর্কে জানা যায় প্রথম দেব বংশের পরিচয়। শ্রীকান্তের দেবের পর চট্টগ্রাম তাম্য শাসন থেকে জানা যায় দ্বিতীয় দেব বংশের পরিচয়। তাহলে দেখো, দ্বিতীয় দেব বংশের পরিচয় কোথা থেকে জানা যায়? শ্রীকান্তের ও দেব থেকে যে চট্টগ্রামে যে তাম্য শাসন জানা যায়, তা হচ্ছে দ্বিতীয় দেব বংশের পরিচয়। তো দেখো, জানা যায় রাজারা বংশ অনুক্রমিক ভাবে রাজত্ব করতেন, এবং দেব বংশের সময়কালটা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। দেব বংশের যে সময়কালটা ছিল 750 থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন দেখো, এখানে যে তাম্য শাসনগুলো হতে একটি বিষয় সম্পর্কে এটা কিন্তু ধারণা পাওয়া যায়, এবং যে দেব বংশের রাজারা সমতট অঞ্চলে রাজত্ব করতেন। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে দেব বংশের রাজাটা
রাজারা কেমন অঞ্চলে তারা রাজত্ব করেছে, সমতল অঞ্চলে তারা কি করেছে, রাজত্ব করেছে। এবং তাম্র শাসন থেকে জানা যায় যে দেব বংশের যে কেন্দ্রীয় ভাব পরিচালনা হতো, এবং সোজা কথায় সেই সময় তাদেরকে রাজধানী ছিল, যার রাজধানী থেকে দেব বংশের পরিচালনা হতো। দেব পর্বের তাদেরকে রাজধানী ছিল। এবং শ্রী ভবদেরকে তাম্র শাসন থেকে জানা যায় যে কুমিল্লা লালমাই পাহাড়ের দেব পর্বের অবস্থিত ছিল। এবং এই সকল তথ্য থেকে দেব বংশ সম্পর্কে কিন্তু জানা যায়। তাহলে এইসব বিষয় থেকে আমরা কি জানতে পারি, দেব বংশের পরিচয় সম্পর্কে কিন্তু, বংশ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। তারপর দেখো পরবর্তীতে পয়েন্টে আমরা যাচ্ছি। তাহলে দেখো পরবর্তী পয়েন্টটা তোমরা লিখে নাও। দেখো শ্রীক্রান্তি দেবের তাম্রশাসন, শ্রীক্রান্তি দেবের তাম্রশাসন। এখন তারপর আছে কি প্রাপ্ত যে মুদ্রা, অবশ্যই আমাদের প্রাপ্ত মুদ্রা সম্পর্কে আমাদের কি করতে হবে, জানতে হবে। প্রাপ্ত মুদ্রাগুলো কি ছিল, পাত্র মুদ্রাগুলো কি। এখন দেখো যে দেব বংশের যে প্রাপ্ত মুদ্রা থেকে দেব বংশের যে চারজন রাজার নামে তাদেরকে উপাধি সম্পর্কে জানা যায়। দেব রাজাদেরকে ছিল সার্বভৌমত্ব রাজা। এবং প্রাপ্ত মুদ্রার থেকে জানা যায় যে 750 থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে থাকা রাজবংশের রাজবংশের খড়গ বংশের পতনের পর প্রতিষ্ঠিত হয়েছে। তারপর দেখো তারপর পয়েন্ট আমরা দেখব যে শ্রীকান্তি দেবের তাম্রশাসন, শ্রীকান্তি দেবের তাম্রশাসন। তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লিখে নিতে পারো, এবং তোমরা সবাই কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু লিখতে হবে, একে একে তোমরা লিখে ফেলো। এখন দেখো শ্রীকান্তি দেবের তাম্রশাসন থেকে দ্বিতীয় দেব বংশের পরিচয় পাওয়া গিয়েছে। এবং চট্টগ্রাম প্রাপ্ত শ্রীকান্তি দেবের তাম্রশাসন থেকে এই দক্ষিণ পূর্ব বাংলা একটি দেব বংশের পরিচয় পাওয়া যায়। এবং এই তাম্র শাসন থেকেই ক্রান্তি দেবের পিতা ধনদত্ত ও তার মাতা দত্তের নামে জানা যায়। এবং ক্রান্তি দেবের প্রথম দেব বংশের যে পরিবর্তিত সময় দেব বংশের শাসক ছিলেন বলে ধারণা করা হয়েছে। এখন দেখো এই শ্রীকান্তি দেবের যে তাম্র শাসন, এটা কিন্তু আমরা জানলাম। এখন দেখো অন্যান্য তথ্য, অন্যান্য তথ্যগুলো কি কি আছে। এর মধ্যে দেখো যে দেব বংশ সম্পর্কে জানার তেমন কোনো উৎস নেই, শুধুমাত্র মুদ্রা, তাম্র শাসনের প্রধান জানার উৎস ছাড়াও তাদেরকে ব্যবহার্য বাসন কোসন, মাটির পাত্র ও পাত্রের ছাপ থেকে দেব বংশ সম্পর্কে জানার জন্য উৎস পাওয়া যায়। এবং তখন ও সবখানে গবেষণায় চলেছে দেব বংশের সম্পর্কে আরো বিস্তৃত জানতে। এখন দেখো এখন আমরা এই দেব বংশ উপাদান সম্পর্কে আমরা জানলাম। এখানে অবশ্যই আমরা উপসংখ্যাটা আমি আবার তোমাদের এখানে তোমাদের রচনামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে তখন তোমাদের এখানে তোমাদের উপসংখ্যা টানতে হবে। এখন দেখো এই দক্ষিণ পূর্ব বাংলার প্রাপ্ত যে সকল উৎস পাওয়া যায় দেব বংশ সম্পর্কে জানতে তা পর্যাপ্ত নয়। যতটুকু পাওয়া গেছে তা দেব বংশের ইতিহাসে আরো সমৃদ্ধ হবে বলে ধারণা করা যায়। তাহলে আমরা কিন্তু এই একটা প্রশ্ন কিন্তু আমি আলোচনা করে ফেললাম তোমাদের মাঝে। এখন তোমাদের কিন্তু
আরেকটা বিষয় তোমাদের কিন্তু জানতে হবে, সেটা কি, চন্দ্র বংশের পতনের কারণ আলোচনা করো। এখন এটাও তোমাদের কিন্তু সংক্ষিপ্ত আকারে কিন্তু আসতে পারে, কিংবা রচনামূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে। যেটাই আসুক না কেন, তোমাদের কি করতে হবে, ওটাই তোমাদের ওইভাবে আলোচনা করতে হবে। দেখো দ্বিতীয় যে প্রশ্নটা, চন্দ্রবংশের পতনের কারণ আলোচনা করো। দেখো চন্দ্রবংশের পতনের কারণ, তাহলে চন্দ্রবংশ কিভাবে পতন হয়েছিল এই সম্পর্কে এখন আমরা জানব। দেখো, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার সূচনা আছে আবার তারও শেষ আছে। তেমনি চন্দ্রবংশের সূচনা হয়েছিল এবং তার হাত ধরেই আবার সেই গৌরব বাণিক ও রাজবংশের পতন হয়, তারই বংশ ধরে এবং তারই হাত ধরে। এবং বলা যায় এটা কোনো স্বাভাবিক নিয়ম নয়। যখন কোনো কিছুই পতন হয় তার ব্যর্থতা আছে কিছু বদ গুণের কারণে, তেমনি চন্দ্রবংশের পতন হয়েছিল কিছু উল্লেখযোগ্য কারণে। এখন সেই কারণগুলো কি, এই কারণগুলো এখন আমাদের জানতে হবে। আমি এখন তোমাদের কারণগুলো আমি বলে দিচ্ছি, এক এক করে তোমরা পয়েন্টগুলো লিখে ফেলবে। দেখো, যে প্রথম 1 নম্বর কারণ ছিল কি, প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম 1 নম্বর কারণ। দেখো, প্রখ্যাত বিজ্ঞানী ইবনে খালদুনের মতে কোন রাজবংশের স্থিতিকাল 100 বছর। যেহেতু চন্দ্রবংশের 150 বছর রাজত্বকালে অতিক্রম করেছে, অতএব প্রকৃতির স্বাভাবিক নিয়মে এই রাজবংশের পতন কি অনিবার্য। তাহলে আমি কিন্তু তোমাদের কিন্তু বলে দিচ্ছি, পয়েন্টগুলো কিন্তু বলে দিচ্ছি, তোমাদের কিন্তু লিখে নিতে হবে। প্রকৃতির নিয়ম 1 নম্বর পয়েন্ট কিন্তু বললাম, প্রকৃতির নিয়ম। তারপর দেখো 2 নম্বরে যে পয়েন্টটা, শাসকদের নরম মানসিকতা। 2 নম্বরের যে পয়েন্টটা কি, শাসকদের নরম মানসিকতা। দেখো, শাসক হতে হবে শক্ত, আবার সময়ে নরম। চন্দ্রবংশের শাসকদের দেখা যায় ওরাই ছিল নরম মনের, তেমনি কঠোর কোনো পদক্ষেপ বা দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিতে ব্যর্থ হয়েছে, যার সুযোগ শত্রুর পক্ষেও এর রাজবংশের পতন ঘটাতে সক্ষম হয়। এটা হচ্ছে শাসকদের নরম মানসিকতা। তাহলে কি, শাসকদের কিন্তু নরম মানসিকতা সম্পর্কেও কিন্তু আমাদের কিন্তু জানতে হবে, যে শাসকদের নরম মানসিকতা দিয়ে তারা কিভাবে কাজ করেছে। তখন শাসকদের হাতে যখন শক্ত, আবার সময় নরম, চন্দ্রবংশের শাসকদেরকে দেখা গিয়েছে। কিন্তু ওই সময় দেখো, কেউ ছিল নরম মনের, তেমনি কঠোর কোনো পদক্ষেপ তখন তারা দৃষ্টিমূলক শাস্তি তারা দিতে ব্যর্থ হয়েছে, এবং তাদেরকে সুযোগ ও পদক্ষেপে এই রাজবংশের পতন ঘটাতে সক্ষম হয়েছে এই নরম মনের মানসিকতার জন্য। তারপর তৃতীয় যে পয়েন্টটা, দেখো, পারিবারিক তান্ত্রিক শাসক। 3 নম্বরে যে পয়েন্ট, পারিবারিক তান্ত্রিক শাসক। পারিবারিক তান্ত্রিক শাসক 3 নম্বর পয়েন্টটা তোমরা লিখে নাও। দেখো, পারিবারিক তান্ত্রিক শাসনের ক্ষেত্রে কিভাবে ভূমিকাটা রেখেছিল। দেখো, দেখা যায় যে চন্দ্রবংশের শাসকেরা সবাই ছিল কি, একের অপরের সম্পর্কে স্বাভাবিকভাবে তারা ক্ষমতা গ্রহণ করতে, এবং তাদেরকে বাইরে কেউ চন্দ্রবংশের এই ক্ষমতা আসতে পারতো না, যার কারণে
এই জনমনের যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, এই চরম পরিণত হয় চন্দ্রবংশের পতন। তাহলে দেখো, আমি কিন্তু যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে চন্দ্রবংশের পতনের কারণ। এই বিষয়গুলো কিন্তু এই চন্দ্রবংশের পতন হওয়ার একটা কারণ ছিল, যে তারা পারিবারিক তান্ত্রিক শাসক এবং শাসকদের যে নরম মনের মানসিকতা, এজন্য কিন্তু তাদেরকে পতনটা হয়েছিল। তারপর দেখো, যে পারিবারিক তান্ত্রিক যে শাসন ক্ষেত্রে যে চন্দ্রবংশ বংশের শাসকেরা ছিলেন কি সবসময় একের ওপরের সম্পর্কে যে স্বাভাবিকভাবে তারা ক্ষমতা গ্রহণ করবে, আবার বাইরে কেউ চন্দ্রবংশের ক্ষমতা আসতে পারতো না, যার কারণে জনমনের এই বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এই চরম পরিণতি হয় চন্দ্রবংশের পতনের কারণ ছিল। তারপর দেখো, উত্তরাধিকারের অভাব। স্বাভাবিকভাবে একজন শাসকের যদি একাধিক সন্তান থাকে, তাহলে একজন অযোগ্য হলেও অন্যজনকে যোগ্যতার সাথে শাসন কার্য পরিচালনা করে সাম্রাজ্যকে এগিয়ে নিতে পারে। তেমনি চন্দ্রবংশের শেষ শাসকের গোবিন্দচন্দ্র যখন ব্যর্থ শাসক পরিচালনায়, তখন তার কোনো উত্তরাধিকারী ছিল না। এখন এখানে এ কথাটা বলা হয়েছে, যদি স্বাভাবিকভাবে এখানে যখন শাসন কার্য করতে যায়, যদি তাদেরকে যদি দুটা সন্তান থাকে, যদি এক সন্তান যদি অযোগ্য থাকে, তাহলে কি করতে হবে, আরেকজনকে যোগ্যতা দিয়ে তাদেরকে কার্য পরিচালনা করে এবং সাম্রাজ্যকে এগিয়ে নিতে পারবে। এই চন্দ্রবংশের শেষ শাসক তখন কি ছিলেন, গোবিন্দচন্দ্র। তখন তার এই ব্যর্থতা পরিচালনা, তখন তার কোনো উত্তরাধিকারী এখানে ছিল না, তার ব্যর্থতার জন্য তার কোনো উত্তরাধিকারী ছিল না, এবং তিনি তার বিপদের হাত বাড়াবে, যার কারণে চন্দ্রবংশের পতন হয়। যে বিপদের সময় যে হাত বাড়াবে তার সেরকম কেউ লোক ছিল না, এজন্য এটাই ছিল চন্দ্রবংশের একটা কারণ ছিল। তারপর দেখো, শাসকদের এই বিলাসিতা, চন্দ্রবংশের শাসক যোগ্যতা ছিল, এ কথা সত্যি, কিন্তু তারা তো যখন পর্যায়ক্রমে শাসন ক্ষমতা আসতে থাকে, তখন তাদেরকে মনের ধারণা হয় যে তাদের শাসক হবে, তারা তার জন্য তাদেরকে পরিশ্রম বা প্রতিযোগিতা করতে হবে না, ভালো শাসকেরা বিলাসিত হতে থাকে, ফলে চন্দ্রবংশের পতন হয়েছে। তাহলে দেখো, এই চন্দ্রবংশের পতনের জন্য কিন্তু অনেক বিষয় কিন্তু এখানে কারণ লুকিয়েছিল, যে এই কারণগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে, যে কি কি কারণে এই চন্দ্রবংশটা পতন হয়েছিল। তাহলে দেখো, এই উত্তরাধিকারের যে অভাব, এই উত্তরাধিকারের অভাবের কারণে কিন্তু এই চন্দ্রবংশের পতন হলো। দেখো, স্বাভাবিকভাবে যে একজন শাসক যখন একাধিক সন্তান থাকে, তখন একজন যদি অযোগ্য থাকে, তাহলে আরেক সন্তান কি করতে হবে, অবশ্যই তাকে যোগ্যতা দিয়ে তাকে পরিচালনা করতে হবে এবং এগিয়ে যেতে হবে। কিন্তু চন্দ্রবংশের এই সময় যে গোবিন্দচন্দ্র, তখন কিন্তু এখানে ব্যর্থ হয়েছিল, তো সেটা যে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাবে সেরকম কিন্তু লোক এখানে ছিল না। তাই কিন্তু দেখো, এখানে কিন্তু এই বিপদের হাত তখন যে বাড়িয়ে দিবে, এই বিপদের হাত বাড়িয়ে দেওয়ার মতো কোনো লোক ছিল না। এজন্য কিন্তু একটা কারণ, কিন্তু এই চন্দ্রবংশ পতনের জন্য কিন্তু এটা কিন্তু একটা কারণ ছিল। এবং দেখো, শাসকেদের যে বিলাসিতা, এই চন্দ্রবংশের শাসকেরা যোগ্যতা ছিল, এ কথা সত্যি, কিন্তু তাদের যখন এই পর্যায়ক্রমে শাসক ক্ষমতা আসতে থাকে, তখন তাদেরকে মনের ধারণা হয় তাদেরকে শাসকও হবে, তাদের জন্য পরিচালনা পরিশ্রম বা প্রতিযোগিতা করতে হবে না, ভালো শাসক বিলাসিত হতে থাকে, তখন এই বংশের পতনের কিন্তু একটা কারণ ছিল। তারপর দেখো, রাজ্য জয় কিভাবে হয়েছিল, রাজ্য জয় স্পৃহা। এখন দেখো, রাজ্য জয়ের যে স্পৃহা, এটা সম্পর্কে এখন দেখো, রাজ্য জয়ের স্পৃহা সম্পর্কে এখন আমরা দেখব।
রাজ্য জয়ের স্পৃহা, এই পয়েন্টটা তোমরা লিখে নাও। রাজ্য জয়ের স্পৃহা। দেখো তখন তারা একের ওপরের এক রাজ্য জয়ের চিন্তা করতে থাকে। দেখো তখন তারা একের ওপরে কি করেছে, এই রাজ্য জয়ের চিন্তা করতে থাকে, এবং তাদের যখন এমন মানসিকতা শুরু হয়, তখন পরাজিত তাদেরকে শত্রু পেয়ে যায়, এবং পরাজিত একত্রিত হয়ে তাদেরকে বিরুদ্ধে যে সংগ্রাম করে তাদেরকে চন্দ্রবংশের পতন হয়েছে। তাহলে দেখো রাজ্য জয় স্পৃহা, এই সম্পর্কেও এখন আমরা দেখতে গেলে দেখা যায় যে এখানে তাদেরকে যে একের উপর যে রাজ্যের যে যে চিন্তা করতো, তাদেরকে যে একের উপর যে চিন্তা করতো, তাদেরকে মধ্যে যে মানসিকতা শুরু হয়, তাদেরকে পরাজয়িকতা এবং তাদেরকে শত্রু হয়ে গিয়েছে, এবং পরাজিত ও একত্রিত হয়ে তাদেরকে বিরুদ্ধে যে সংগ্রাম করে, তা এই চন্দ্রবংশের একটা পতনের কারণ। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু একটা বিষয় কিন্তু দেখলাম যে রাজ্য জয় স্পৃহা কিভাবে হয়েছে। তারপর কি 6 নম্বরে যে পয়েন্টটা, 6 নম্বরে যে বিষয়টা দেখো, 6 নম্বরে পয়েন্টটা দেখো যে এখানে যে উদাসীন শাসক, উদাসীন শাসক, উদাসীন শাসক, এখানে তোমাদের আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, এই পয়েন্টগুলো, যে উদাসীন শাসক, উদাসীন শাসক সম্পর্কে এখন যে আলোচনা করব, ওটা দেখো 6 নম্বরে। দেখো উদাসীন শাসক, এই 6 নম্বর পয়েন্টটা তোমরা লিখে নাও। চন্দ্রবংশের অনেক শাসক ছিল উদাসীন। তারা কি উদাসীন মনের অধিকারী ছিলেন। তারা গান কবিতা নিয়ে থাকতো, ফলে সাম্রাজ্যের দিকে তাদেরকে মনোনিবেশ করতে পারতেন না বলে তারা দরুন চন্দ্রবংশের পতনের কারণ। এখন দেখো চন্দ্রবংশে এখন একটা রাজা, তাকে কিন্তু অবশ্যই উদাসীন থাকলে কিন্তু হবে না, তাকে অবশ্যই কিন্তু কি করতে হবে, সাম্রাজ্যের প্রতি কিন্তু তাদেরকে কিন্তু অনেক বিষয় কিন্তু আছে, ওদিকে কিন্তু মনোযোগ দিতে হবে। কিন্তু তারা কি ছিলেন, চন্দ্রবংশের রাজারা কি ছিলেন, উদাসীন ছিলেন। তারা কি করতেন, গান কবিতা নিয়ে তারা থাকতেন, এবং সাম্রাজ্যের দিকে তারা মনোযোগ দেওয়ার তাদের সময় থাকতো না। তারা যদি সারাদিন যদি গান কবিতা নিয়েই যদি থাকে, তাহলে সাম্রাজ্য কিভাবে পরিচালনা করতে হবে, সাম্রাজ্য লোক কিভাবে চালাতে হবে, এই বিষয় দিয়ে কিন্তু নজর কিন্তু অবশ্যই দিতে হবে। কিন্তু ওদিকে কিন্তু তাদের মন ছিল না, তাদের মন ছিল গান কবিতা এই সমস্ত জিনিস নিয়ে তারা সময় কাটাতো। এবং দেখা যেত কি, এজন্যই কিন্তু এই চন্দ্রবংশর কিন্তু পতনের কিন্তু আরেকটা বিষয় ছিল, যে এই কারণে কিন্তু চন্দ্রবংশটা কিন্তু পতন হয়েছিল। তাহলে দেখো আমরা যে এই বিষয়গুলো যে আলোচনা করছি, এই বিষয়গুলো যে আমরা পড়ছি, কেন পড়ছি, কারণ এই বিষয়গুলো থেকে কিন্তু আমাদের কিন্তু অনেক বিষয় কিন্তু শিক্ষণীয় আছে। যে একটা বিষয় একটা জায়গায় যখন তোমরা দেখা যায় যে আজকে এখানে কি চন্দ্রবংশের রাজাদের নিয়ে কথা বলা হচ্ছে, তারা কিভাবে সাম্রাজ্য পরিচালনা করছে, কিভাবে তারা সাম্রাজ্য পরিচালনা করতে যারা তারা কিভাবে ব্যর্থ হয়েছে, কিভাবে সফল হয়েছে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে হবে। কারণ কি যেন আজকেও কিন্তু দেখা যায় যে আমাদের এক এক জায়গায় কিন্তু আমাদের যেতে হতে পারে, এবং সেখানেও কিন্তু আমাদের পরিচালনা করতে হতে পারে। তখন আমাদের কিন্তু এই বিষয়গুলো থেকে আমাদের কিন্তু শিক্ষণীয় বিষয়, যে আমাদের এইভাবে পরিচালনা করতে হবে, এবং আমরা যদি সঠিক সময়ে যদি কাজগুলো করতে পারি,
সঠিকভাবে যদি পরিচালনাগুলো করতে পারি, তাহলে আমরা কোনো কাজে ব্যর্থ হব না। আমরা অবশ্যই সফল হব। এবং সফল হওয়ার জন্য আমাদের কি, কি কাজগুলো কিভাবে করে কিভাবে আমরা করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে কিন্তু শিক্ষণীয়। তাহলে দেখো, আজকে যদি এই চন্দ্র বংশের রাজারা যদি আজকে যদি গুরুত্ব সহকারে যদি তারা মন দিয়ে যদি মন করে যদি তারা যদি রাজ্য পরিচালনা করতো, তাহলে কিন্তু এই চন্দ্রবংশ কিন্তু পতন হতো না। কিন্তু এটাই কিন্তু পতনের যে হলো যে কি কারণে পতনটা হয়েছিল, যখন যে কাজ তখন কিন্তু আমাদের সেই কাজটাই মন দিয়ে করা উচিত। কারণ এখান থেকে কিন্তু আমরা আমাদের কিন্তু অনেক কিছু কিন্তু শিক্ষণীয় আছে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আমরা অনেক বিষয় কিন্তু শিখে ফেলেছি, তাই না? এখন দেখো, এই আজকে এই সাম্রাজ্য পরিচালনা করার জন্য যদি চন্দ্রবংশের রাজারা যদি একটু যদি গুরুত্ব সহকারে যদি তারা এই রাজ্যটা পরিচালনা করত, যদি একটু যদি মনোনিবেশ করত যে কিভাবে রাজ্য কে টিকে রাখতে হবে, কিভাবে রাজ্যটা পরিচালনা করতে হবে, এদিকে যদি একটু মন দিয়ে যদি তারা পরিচালনা করতো, তাহলে তারা আজকে কিন্তু ব্যর্থ হতো না। এখন দেখো, তারপরে যে পয়েন্টটা, সেই পয়েন্টে আমরা যাব, তোমরা সবাই লিখে নাও। 7 নম্বরের যে পয়েন্টটা, রাজা যখন সন্ন্যাসী। 7 নম্বর পয়েন্ট, রাজা যখন সন্ন্যাসী। এখন দেখো, স্বাভাবিকভাবে বলা যায় যে একজন শাসককে হতে হয় দ্রুত, চালাক, সাহসী এবং গুণের বাহির। ও রাজা যখন সন্ন্যাসী বেশে ধারণ করেন, তাহলে কি সেই বংশের পতন না হয়ে পারে? সেটা বলো। যদি রাজা যদি সন্ন্যাসী বেশে যদি ধারণ করে, তাহলে সেই রাজ্যে কিভাবে তোমার উন্নতি হবে? তাহলে অবশ্যই সেই রাজ্যটা কি হবে? পতন অবশ্যই হবে। মূলত বলা যায় যে এজন্য চন্দ্রবংশের পতন হয়েছিল। এখন দেখো, স্বাভাবিকভাবে তোমরা চিন্তা করো, একজন যখন রাজা, যে রাজা তাকে অবশ্যই চালাক, চতুর, বুদ্ধিসম্পন্ন এবং গুণের অধিকারী হতে হবে। এবং দেখো, এখানে যদি রাজা যে হয়েছে তার যদি কোনো গুণ যদি না থাকে, সে চালাক চতুর যদি না থাকে, তাহলে কি সে কি গুণের অধিকারী যদি না হয়, তাহলে কি একটা সাম্রাজ্য, একটা শাসক সে করতে পারবে? পারবে না। তাহলে কি সেখানে কিন্তু সে ব্যর্থ হবে। ঠিক এখানে কিন্তু তাই। এখানে কি ছিলেন, চন্দ্রবংশের রাজা কি ছিলেন, সে কি করেছে, স্বাভাবিকভাবে সে শাসকের ক্ষেত্রে সে কোনো চালাক ছিল না, সাহসিকতা ছিল না এবং গুণের কোনো অধিকারী ছিল না। সে কি করেছে, সন্ন্যাসী বেশে সে ধারণ করেছে, সন্ন্যাসী বেশে সে চলাফেরা করেছে। এবং তখন কি করেছে, তাহলে কি এই বংশের কি পতন হবে না উন্নতি হবে? তোমাদের স্বাভাবিকভাবে চিন্তা করো, তাহলে কি হয়েছে, ওই বংশের পতন হয়েছে। এবং এই চন্দ্রবংশের কিন্তু পতনে কিন্তু এটাও কিন্তু একমাত্র কারণটা ছিল। তাহলে দেখো, এখন এখান থেকে কিন্তু আমরা অনেক বিষয় কিন্তু শিক্ষণীয় আছে, অনেক বিষয় কিন্তু আমরা শিক্ষণীয় কিন্তু এখান থেকে কিন্তু আছে আমাদের। এখান থেকে কিন্তু আমরা অনেক বিষয় কিন্তু শিখে ফেলেছি, যে কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে, কিভাবে একটা জায়গায় যখন তোমাকে বসিয়ে দেওয়া হবে, সেখানে যে তোমাকে কিভাবে পরিচালনা করবে। এবং পরিচালনা বিষয়গুলো তোমরা কিন্তু এখান থেকে এই চন্দ্রবংশের এই পতন থেকে কিন্তু তোমরা কিন্তু বুঝে ফেললা, যে এভাবে কাজ করলে আমরা সফলতা হব, আর এভাবে কাজ করলে আমরা বিফল হব। আজকে যদি এই চন্দ্রবংশের রাজা যদি এটা যদি তাদের মনের মধ্যে থাকতো যে আমাকে কি করতে হবে, এই সাম্রাজ্যকে ক্ষেত্রে আমাদেরকে সফলতা আনতে হবে, সফলতা আনতে হবে। এবং সফলতা না, কিন্তু তার মনে কিন্তু এটা ছিল না। তার মনে কি ছিলেন, সে তার মতো করে চলেছে, সন্ন্যাসী বেশে সে জীবন ধারণ করেছে, চলেছে এইভাবে। তার মধ্যে যে সাহস, নিপুণতা, তার মধ্যে যে গুণ, এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল না। এই জন্য কিন্তু আজকে চন্দ্রবংশটা পতন হয়ে গিয়েছে। তারপর দেখো, সর্বশেষের যে বিষয়টা, তখন দেখো, পরিশেষে আমরা বলা যায় যে যে চন্দ্রবংশের এই গৌড়ের সাথে দীর্ঘদিন তাদেরকে রাজ্যবংশ পরিচালনা করে আসছে। কিন্তু শাসকদের কতিপয় ভুল এবং শাসকের কিছু উদাসীনতার কারণে কি হয়েছে, গৌড়বাসী এবং রাজবংশের পতন হয়েছে। এবং এটাই কিন্তু স্বাভাবিক, যখন এটা কিন্তু স্বাভাবিক যে পতন হওয়াটা।
কারণ হচ্ছে যখন তুমি সুন্দরভাবে যদি পরিচালনা না করো, তাহলে কিন্তু অবশ্যই সেখানে কি হবে, বিফলতা আসবে। তোমাকে যে কোনো কাজই করো না কেন, তোমাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, সুন্দরভাবে গুছিয়ে কিন্তু করতে হবে। তাহলে দেখো, এখান থেকে কিন্তু আমরা আজকে জেনেছি কিভাবে আমাদের সুন্দরভাবে পরিচালনা করতে হবে এবং কিভাবে বুদ্ধি এবং সাহসিকতা, সাহস আমাদের থাকতে হবে। তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো এবং সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করতে পারবো। তাহলে এই সাহস, বুদ্ধি এবং নিপুণতা সবকিছু কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে এই চন্দ্রবংশ থেকে কিন্তু আমরা আজকে এই বিষয়গুলো শিখে ফেলেছি। তো এখান থেকে আমি আবারও তোমাদের কিছু পয়েন্ট আবারও তোমাদের আমি বলছি। চন্দ্রবংশের যে পতনের কারণ, যে বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করলাম, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃতির নিয়ম। 1 নম্বর পয়েন্ট আমি নিয়ে আলোচনা করলাম, প্রকৃতির নিয়ম। এবং যারা এখনো লিখতে পারোনি, তারা তোমরা কি করো, এই পয়েন্টগুলো শুনে তোমরা লিখে ফেলো। প্রকৃতির কারণ 1 নম্বর। 2 নম্বরে যে পয়েন্টটা ছিল, শাসকদের নরম মানসিকতা। এই চন্দ্রবংশের পতনের কারণ, এটাও কিন্তু একটা কারণ ছিল, যে শাসকদের নরম মানসিকতা। এবং শাসকদের মানসিকতা কিন্তু যখন একটা জিনিস তুমি পরিচালনা করতে যাবে, অবশ্যই তোমাকে কি করতে হবে, একটু কঠিন মনের অধিকারী হতে হবে। যদি নরম মনের অধিকারী হও, তাহলে কিন্তু তুমি পরিচালনা করতে পারবে না এবং সুন্দরভাবে শাসন করতে পারবে না এবং সুন্দরভাবে কিন্তু তুমি ওই জিনিসটা পরিচালনা করতে গেলে অবশ্যই একটু কঠিন হতে হবে এবং নরম মানসিকতা দিয়ে কিন্তু তুমি কিন্তু পরিচালনা করতে পারবে না। এজন্য কি করেছে, এটাও কিন্তু একটা কারণ ছিল, যে শাসকদের নরম মানসিকতা। তারপর দেখো 3 নম্বরে যে পয়েন্ট, পারিবারিক তান্ত্রিক শাসক। পারিবারিক তান্ত্রিক শাসক। তারপর দেখো পারিবারিক তান্ত্রিক শাসক, দেখো পারিবারিক ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখতে হবে। তারপর দেখো চতুর্থ যে পয়েন্টটা, উত্তরাধিকারীর অভাব। উত্তরাধিকারী তো আমরা সবাই বুঝি, তাই না? উত্তরাধিকারীর অভাব, এখানে যে কথাটা কিন্তু আমি বলেছিলাম, যে দুজন সন্তান যদি থাকে, একজন সন্তান যদি অযোগ্য থাকে, তাহলে কিন্তু আরেকজন যে সন্তান থাকবে, যোগ্য সন্তান যদি থাকে, তাহলে সে কিন্তু পরিচালনা করবে। এখানে কিন্তু এটা কিন্তু বলা হয়েছে যে উত্তরাধিকারীর অভাব। কিন্তু এখানে কিন্তু চন্দ্রবংশের কিন্তু তার উত্তরাধিকারী কি এরকম সুন্দর, সুষ্ঠু, বুদ্ধিসম্পন্ন কিন্তু কোনো লোক ছিল না। এজন্য কিন্তু আজকে এই পতনের আরেকটা কারণ কিন্তু ছিল উত্তরাধিকারীর অভাব। তাহলে দেখো এই বিষয়টা কিন্তু আমরা বুঝে ফেললাম। তারপর দেখো রাজ্য জয়ের স্পৃহা। রাজ্য জয়ের স্পৃহা 5 নম্বরে যে পয়েন্ট, রাজ্য জয়ের স্পৃহা। এখন দেখো এখানে যে কথা বলা হয়েছে, যে এখানে চিন্তা থাকতে হবে এবং মানসিকতা থাকতে হবে এবং পরাজয় তাদেরকে শত্রু হয়ে যায়। তখন দেখো তার এই মানসিকতা শুরু হয়, তখন পরাজিতার ও তাদেরকে শত্রু হয়ে গিয়েছিল এবং পরাজিতার একত্রিত হয়ে তাদেরকে বিরুদ্ধে কি করেছে, সংগ্রাম করে এই চন্দ্রবংশের পতন হলো। তারপর দেখো 6 নম্বরে যে পয়েন্টটা, উদাসীন শাসক। তাহলে কি, শাসক হতে গেলে উদাসীন হওয়া যাবে না, স্থির থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, সহানুভূতিশীল থাকতে হবে এবং এই উদাসীন থেকে তুমি কিন্তু সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। চন্দ্রবংশী কিন্তু রাজাকে কিন্তু তাই দেখা গিয়েছে, সে ছিল কি উদাসীন, সে গান, কবিতা এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু সে থাকতেন, কিন্তু সাম্রাজ্যের প্রতি যে একটা গুরুত্ব দেওয়া, সেভাবে পরিচালনা করা, এই বিষয়ে কিন্তু তার মন ছিল না। তো এজন্য কিন্তু এই কারণেও কিন্তু সে কি হয়েছে, এখানে পতনটা হয়েছে। তাহলে উদাসীন শাসক একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তারপর দেখো এখন দেখো রাজা যখন সন্ন্যাসী, 7 নম্বর পয়েন্ট, রাজা যখন সন্ন্যাসী। এখন দেখো যে রাজা, তাকে কি সন্ন্যাসী হলে চলবে না, এখানে কিন্তু রাজা কি
তখন সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী হয়ে সে ঘুরে বেড়িয়েছে। তাহলে সে তো একজন রাজা। তাকে কি করতে হবে? তাকে কিন্তু অবশ্যই দ্রুত চালাক, সাহসী ও গুণের অধিকারী কিন্তু হতে হবে। সে কি করেছে? সে সন্ন্যাসী হয়ে সে ঘুরে বেরিয়েছে। তো আজকে কিন্তু এই কারণেও কিন্তু সেই পতনের আরেকটা কারণ কিন্তু ছিল। রাজা যখন সন্ন্যাসী। তাহলে দেখো আমার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আজকে দেখো আজকে আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা মূল বিষয়গুলো কিন্তু আমরা জেনে গিয়েছি যে চন্দ্রবংশী কেন পতন হয়েছিল, এই জিনিসগুলো আমরা জেনে গিয়েছি। এবং একটা জিনিস আমরা শিখে গিয়েছি, যখন আমরা কোনো কাজ সুন্দরভাবে পরিচালনা করতে যাব তখন এই গুণগুলো আমাদের থাকতে হবে, তাহলে আমরা সফলতা পাবো। কিন্তু এই চন্দ্রবংশের রাজার মতো যদি আমাদের যদি এই সমস্ত জিনিসগুলো থাকে তাহলে কিন্তু সেখানে আমরা সফলতা পাবো না, সেখানে কিন্তু কি হবে? বিফলতা হবে। তাহলে কি সফলতা পেতে গেলে আমাদের অবশ্যই সাহস, বুদ্ধি, সাহসিকতা থাকতে হবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় দেববংশ ও চন্দ্রবংশ নিয়ে আমি তোমাদের মাঝে আজকে আমি আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমি একটা নতুন অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। দেখো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে যারা আছো, আমার ক্লাস কিন্তু একে একে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমাদের কিন্তু এখানে 7টা অধ্যায়, তার মধ্যে কিন্তু ষষ্ঠ অধ্যায় কিন্তু আজকে তোমাদের শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে সপ্তম অধ্যায় নিয়ে আমি তোমাদের কয়েকটা অধ্যায় নিয়ে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা আলোচনা করলে তোমাদের কিন্তু ডিগ্রি কিন্তু কোর্স কিন্তু শেষ হয়ে যাবে। দেখো আজকে কিন্তু আমার পড়া কিন্তু তোমাদের শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা কতটুকু তোমরা নিতে পেরেছো সেটা কিন্তু তোমাদের কিন্তু বাসায় বসেই কিন্তু এই ক্লাসগুলো তোমাদের দেখতে হবে, ক্লাসগুলো করতে হবে, বাসায় বসেই কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। যাই হোক, আজকে আমি তোমাদের অনেক পড়িয়ে ফেলেছি। আজকে আমি আর তোমাদের আর সামনের দিকে আর এগোতে চাচ্ছি না। তো তোমরা পরবর্তী ক্লাসে তোমরা সবাই জয়েন করবে এবং সবাই তোমরা গ্রুপে ক্লাসগুলো দেখে নিবে। এবং আর একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা আলোচনা করলে তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আজকে আমি এই পর্যন্ত ক্লাস শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।